এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব গতি বিষয়ের বিভিন্ন বোর্ডে আসা যে প্রশ্নগুলো রয়েছে, যে এমসিকিউগুলো তোমাদের বিভিন্ন সময়ে হয়তো বিভ্রান্ত করে, অনেকগুলো টপিক হয়তো তোমাদের বুঝতে সমস্যা। আমরা এই সমস্যাগুলোর সমাধান আজকের ক্লাসে করব ইনশাল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের গতি? সাইকেলের প্যাডেল, আমরা যদি প্যাডেলটা আঁকার চেষ্টা করি, একটু খেয়াল করো, এইটা হলো সাইকেলের প্যাডেল। একটু খেয়াল করে দেখো প্যাডেলটা এরকম কিনা। এই সাইকেলের প্যাডেলটা যখন ঘোরানো হয় তখন দেখো তো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে এটা ঘুরতে থাকে না? তাহলে বলো এটা কোন গতি হবে? এটি হবে ঘূর্ণন গতি। ঠিক আছে, চলন গতি না, স্পন্দন গতিও না, দোলন গতিও না, এটা হবে ঘূর্ণন গতি। ঠিক আছে, পরের প্রবলেমে যাই। একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে গতি যদি লাভ করে তাহলে সেটি কি গতি হবে? স্পন্দন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, ঘূর্ণন গতি। একটু খেয়াল করো, আমরা যদি একটু ছবি এঁকে বোঝার চেষ্টা করি, মনে করো এই হলো আমাদের বাক্স। তাহলে এই বাক্সটিকে যদি আমরা ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে যাই, তাহলে এখান থেকে সরিয়ে মনে করো এখানে নিয়ে আসলাম, তাহলে এই পুরো বাক্সটা কি এখানে চলে আসবে না? এখানে চলে আসবে না? যেহেতু বাক্সটি উল্টিয়ে যাচ্ছে না, তার মানে কি তার সকল অংশ একই দিক থেকে একই দিকে অতিক্রম করতেছে। তার মানে এই গতিটাকে আমরা বলবো চলন গতি। এটা কি গতি? চলন গতি। পরের প্রশ্ন, বৈদ্যুতিক পাখার গতি কি ধরনের গতি? বৈদ্যুতিক পাখা একই রকম, এ হলো বৈদ্যুতিক পাখা আমাদের। তাহলে বৈদ্যুতিক পাখাটা কি হয়? এই যে ঝুলানো থাকে এইভাবে, তাহলে এটা কি অনবরত ঘুরতেছে না একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে? বলো তো কি গতি হবে? অবশ্যই এটি ঘূর্ণন গতি হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুবই সিম্পল। এখন দেখো, স্প্রিং থেকে দুলিয়ে দেওয়ার বস্তুর গতি কি ধরনের গতি? স্প্রিং থেকে দুলিয়ে দেওয়ার গতিটা কি ধরনের গতি? স্প্রিং, মনে করো এই হলো আমাদের একটা স্প্রিং। ওকে, তাহলে এটার গতিটা যদি আমরা এখান থেকে দুলিয়ে দেওয়ার গতি, এটাকে যদি দুলিয়ে দেই তাহলে কি হবে? এটা এরকম আপ অ্যান্ড ডাউন হবে না? একটা নির্দিষ্ট সময় যেদিকে যাবে বাকি সময়টা তার বিপরীত দিকে যাবে। ঠিক আছে, এই গতিকে আমরা বলে থাকি সরল স্পন্দন গতি। ওকে, নেক্সট, নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি? আচ্ছা, এইখান থেকে তোমরা যদি বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে এই জাতীয় প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে, কিন্তু আমাদের মুখস্থ করে রাখতে হয়, অনেক সময় ভুল হয়ে যায়। কারণ ভেক্টর রাশি আর স্কেলার রাশি আমরা অনেকেই হয়তো জানি, কারণ কয়েকদিন পরে আমরা যেহেতু পরীক্ষা দিব, এই বিষয়টা সবার জানার কথা যে স্কেলার রাশি শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, আর ভেক্টর রাশিকে মান এবং দিক উভয় দিয়ে প্রকাশ করতে হয়। অর্থাৎ যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। তাহলে এইখানে জিজ্ঞেস করা হয়েছে যে কোন রাশিগুলোকে আমরা ভেক্টর রাশি বলতে পারবো। তো তোমাদের যাদের এই ভেক্টর রাশি এবং স্কেলার রাশি আলাদা করতে খুব কষ্ট হয় তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। চলো একটু দেখে আসি। একটা ছোট্ট ছন্দ আমাদের এই প্রবলেমটাকে দূর করে দিতে পারে। আমরা এইভাবে মনে রাখব, ভবে সব প্রিয় তম ভাসে প্রেম জোয়ারে। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে।
কি বললাম একটু খেয়াল করো, ভবে সব প্রিয়তম ভাসে প্রেম জোয়ারে। এই ছন্দটি আমি কেন বললাম, এর সাথে রিলেটেড কিছু নাম আছে, কিছু রাশি আছে। এই রাশিগুলো যদি আমরা এই অক্ষরগুলোর সাথে মিলিয়ে বসিয়ে দিতে পারি, এগুলোই হলো যত সব ভেক্টর রাশি। এগুলো কোন রাশি? ভেক্টর রাশি। ঠিক আছে, আমি যে রাশিগুলো এখন লিখবো সবগুলোই হলো ভেক্টর রাশি। তো এই যে ভতে কি? ভতে হলো ভরবেগ। ভরবেগ একটি ভেক্টর রাশি। বেতে কি? বেগ। বেতে হলো বেগ। শতে হলো সরণ। সরণ একটা ভেক্টর রাশি। আবার বতে হলো বল। বল কি রাশি? বল একটি ভেক্টর রাশি। প্রিয়তে আমরা লিখব প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, বা সংক্ষেপে আমরা লিখি প্রাবল্য। তারপরে ততে হলো ত্বরণ। তারপরে মতে হলো মন্দন। তারপরে ভাতে হলো ভ্রামক। কিসের ভ্রামক? জড়তার ভ্রামক। ঠিক আছে, এটা ইন্টারমিডিয়েটের টপিক যদিও। তারপরে সেতে আমরা লিখব সান্দ্রতা। সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক। তারপরে প্রেমে হলো পৃষ্ঠটান। তরলের পৃষ্ঠটান। পৃষ্ঠটান। তারপরে জোয়ারে হলো মূলত ওজন। তাহলে এই যে রাশিগুলো লিখলাম, ভরবেগ, বেগ, সরণ, বল, প্রাবল্য, ত্বরণ, মন্দন, ভ্রামক, সান্দ্রতা গুণাঙ্ক এবং পৃষ্ঠটান ও ওজন, এই রাশিগুলো হলো মূলত ভেক্টর রাশি। তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে দেখো, নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি? একটু মিলিয়ে দেখো তো, একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। দেখো কোনটা হবে? দ্রুতি, কাজ, বেগ। কাজ তো এর ভেতরে নাই, তার মানে এটা বাদ। এটা বাদ। এটা বাদ। তড়িৎ বিভব এখানে কিন্তু লেখা নাই। সরণ আছে, ত্বরণ আছে, তড়িৎ বিভব নাই এখানে, ওটা বাদ। এটাও বাদ। দ্রুতি আছে, দ্রুতি তো কখনোই না। সরণ বেগ থাকতে পারে, কিন্তু দ্রুতি ভেক্টর রাশি না। তাহলে দেখো তো, এই যে ভরবেগ, সরণ, ওজন, দেখো তো আমাদের এখানে আছে কিনা। এই যে ওজন, এই হলো ভরবেগ। ভরবেগ, আরেকটা কি? সরণ। এই হলো সরণ। তার মানে কি? এই তিনটা হলো ভেক্টর রাশি। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হলো ডি, ভেক্টর রাশি। বুঝতে অসুবিধা হয়? আশা করি সবাই বুঝতে পেরেছো। এই জাতীয় প্রবলেম আশা করি আর তোমাদের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ওকে, নেক্সট। নিচের কোনটি স্কেলার রাশি? এই বানানটা মনে হয় একটু ভুল হয়েছে, প্লাব্যতা না, এখানে হবে প্লবতা। প্লবতা। দেখো তো, আমি বল বলেছিলাম ভেক্টর রাশি, প্লবতা বলেছিলাম ভেক্টর রাশি, ওজন বলেছিলাম ভেক্টর রাশি। তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার হবে সি, চাপ। চাপ একটি স্কেলার রাশি। নেক্সট, আবারও নিচের কোনটি স্কেলার রাশি? দেখো, সরণ, বল, ত্বরণ আছে, তার মানে কাজ একটি স্কেলার রাশি। একদম সহজ। পরের প্রশ্ন, 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। তাহলে 1 মিনিট ঘোরার পর তার সরণ কত? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, একটু খেয়াল করো। দেখো, মনে করো এটা হলো আমাদের স্টার্টিং টাইম, এখান থেকে স্টার্ট হয়েছে। ওকে, তো এইখানে একটা ব্যক্তি, খেয়াল করো, এখান থেকে পুরো এই যে বৃত্তাকার
ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথ, তাহলে এই বৃত্তাকার পথের পুরোটা রাউন্ড দিয়ে আবার তার নিজের জায়গায় ফেরত আসতে সময় লাগে হলো 2 মিনিট। ঠিক আছে, এবং বলতেছে এটার ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, এটা হলো 100 মিটার। এখন বলছে যে 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে? 1 মিনিট ঘোরার পর, তাহলে 1 মিনিটে সে কতটুকু যাবে? দেখো তো, পুরো একটা বৃত্ত যদি সে 2 মিনিটে অতিক্রম করতে পারে, তাহলে 1 মিনিটে নিশ্চয় এই বৃত্তের অর্ধেক অংশ সে যাবে, অর্ধেক অংশ, অর্থাৎ সে এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত আসতে পারবে। এইটুকুর জন্য তার টাইম লাগবে কতটুকু? 1 মিনিট। আর সরণ বের করার সময় আমরা নিয়মটা কি জানি, যে সরণের সময় আমরা কি বের করব? এই বৃত্তাকার পথের অর্ধেক অংশটা নির্ণয় করব, নাকি শর্টকাট দূরত্বটা বের করব বলো তো? আমরা যারা সরণ সম্পর্কে একটু ধারণা রাখি, তারা আমরা জানি যে সরণের জন্য একটা শর্টকাট ওয়েটাকে বেছে নেওয়া হয়, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। তার মানে এই ব্যক্তিটা মূলত এইখান থেকে এই অবস্থানে আসছে, অর্থাৎ এটা যদি এ হয় তাহলে এ থেকে তিনি বিতে আসছে। তাহলে বিতে আসা মানে কি বলো তো? এটার ব্যাসার্ধ যদি 100 হয়, তার মানে এই অংশের ব্যাসার্ধও তো 100। তাহলে আলটিমেটলি সে 100 যোগ 100 অর্থাৎ 200 মিটার পথ অতিক্রম করছে। তার মানে অ্যান্সার হলো আমাদের 200। এই তো প্রশ্ন, খুব কঠিন লাগে? আশা করি সবাই বুঝেছ। এই প্রশ্নটি দেখো কি বলছে, একটি ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ কত? আগের প্রশ্নটার মতোই কিছুটা। দেখো, এ হলো আমাদের বৃত্ত, মানে বৃত্তাকার একটা পথ, এর ব্যাসার্ধ হলো 100 মিটার। ওকে, তিনি এখান থেকে যাত্রা শুরু করছেন, একটা ব্যক্তি। তো এই যাত্রাটা কত পাক হয়েছে? 2.5 পাক। একটা বিষয় আমরা আমরা সবাই মাথায় রাখবো, যে বৃত্তাকার কোনো পথ যেখান থেকে যাত্রা শুরু সেখানেই গিয়ে যদি আবার শেষ হয়, তাহলে মোট পথের যে সরণ সেটা কিন্তু শূন্য হবে। একটু বুঝিয়ে বলি, মনে করো এই ব্যক্তি, এই হলো একটা ব্যক্তি, তো এই ব্যক্তিটা এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে গিয়ে শেষ করছে। তার মানে কি, তার 1 পাক ঘোরা হলো। এই একটা পূর্ণাঙ্গ পাকের জন্য তার সরণ হবে 0, এটা আমরা মাথায় রাখবো। তাহলে তিনি কত পাক ঘুরছেন? 2.5। তার মানে 2 পাক আমরা বাদ দিয়ে দিই, যেহেতু 2টা পূর্ণাঙ্গ পাক। তাহলে বাকি থাকলো কত? 0.5 বা হাফ পাক। তাহলে অর্ধেক পাক ঘোরা মানে কি? আগের প্রশ্নটার মতোই, দেখো তো, এই যে আগেরটার মতোই। তাহলে এখান থেকে তিনি এখানে গেছেন, তাহলে এক্ষেত্রেও যেহেতু তোমার ব্যাসার্ধ যেহেতু 100 মিটার, তার মানে তিনি এখান থেকে এই পর্যন্ত আসছেন, তার মানে আরও 100 মিটার। তাহলে 100 মিটার প্লাস 100 মিটার, এখানেও রেজাল্ট হলো 200 মিটার। তাহলে 200 মিটার হলো আমাদের অ্যান্সার। আশা করি বিষয়টি বুঝেছ। এখন দেখো, একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলে বা অতিক্রান্ত দূরত্ব এবং সরণের পার্থক্য কত হবে? আমরা যারা দিকের বিষয়টা ক্লিয়ার না তাদের জন্য বলি, এইটা যদি পূর্ব দিক হয়, তার বিপরীত দিকে অবশ্যই পশ্চিম দিক। কিন্তু ভেজালটা হলো, আমরা অনেকে উত্তর দক্ষিণটা আবার ঠিক করতে পারি না। আমিও ছোটবেলায় এই প্রবলেমগুলো ফেস করে এসেছি। সে কারণে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে পূর্ব এবং পশ্চিমের ঠিক ডান পাশে, মানে পূর্ব দিকের ডান পাশে, আমি তো, এটা যদি পূর্ব দিক হয় তাহলে আমার বিপরীতে আসছে পশ্চিম দিক, তার মানে আমার হাতের ডান পাশটা হবে উত্তর দিক। এটা মাথায় রাখবা। তার মানে পূর্ব দিক পশ্চিম দিক হলে কি, পূর্ব দিকের ডান পাশটা হবে কি? উত্তর দিক। তাহলে এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ। ওকে, এখন প্রবলেমটা দেখো, তিনি একটি স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে, তার মানে আমরা হিসাব করলাম এখান থেকে উত্তর দিকে এ হলো 6 মিটার।
গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে, পূর্ব মানে কি উপরের দিক, কত মিটার? 8 মিটার পূর্ব দিকে অতিক্রম করেছে। এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত? তাহলে যদি আমরা একটু নাম্বারিং করি, তাহলে দেখো তো এ বি সি, অর্থাৎ এ থেকে বিতে গেছে তিনি 6 মিটার, কোন দিকে? উত্তর দিকে। পরে বি বিন্দু থেকে সি বিন্দুতে অর্থাৎ পূর্ব দিকে তিনি গিয়েছেন 8 মিটার। তাহলে আমরা কি জানি যে টোটাল অতিক্রান্ত পথকেই বলা হয় অতিক্রান্ত দূরত্ব। তার মানে কি হলো? অতিক্রান্ত দূরত্ব কতটুকু? 6 আর 8-এর যোগফল। তার মানে কত? 14 মিটার। এখন আমাদের জার্নিটা শুরু হয়েছিল এ বিন্দু থেকে, শেষ হয়েছে সি বিন্দুতে। তাহলে এখান থেকে এ থেকে সি এর শর্টকাট দূরত্বটা কত? আমরা জানি এই শর্টকাট দূরত্বটাই হলো সরণ, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো তো এখানে একটা কি 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে এটা একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি বলো তো? যে এসি স্কোয়ার সমান কি হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তার মানে এসি সমান কত বলো তো? এসি সমান কত? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এ বি এর মান 6, তার মানে 6 স্কোয়ার মানে কত? 36। আর বিসি হলো 8, 8 স্কোয়ার মানে 64। তার মানে হিসাব করে দেখো তো এখানে কত হয়? 100। রুট ওভার 100-র মান কত? 10। অর্থাৎ সরণ হলো আমাদের 10 মিটার। এখন প্রশ্নে কি বলছে? এই দুইজনের পার্থক্য। তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো 14 মিটার আর সরণ হলো 10 মিটার। তার মানে 14 মিটার মাইনাস 10 মিটার, তাহলে পার্থক্য হলো 4 মিটার। দেখো তো অ্যান্সার কোথায় আছে? 4 মিটার। এই যে সি নাম্বার, 4 মিটার হলো অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নে যাই। এখানে কি বলছে? 10 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 10 মিটার ব্যাস বিশিষ্ট, 10 মিটার ব্যাস, 10 মিটার হলো ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 মানে 1/4 অতিক্রম করলে সরণ কত হবে? সরণ কত হবে? তাহলে একটা বৃত্ত এঁকে নিই। এই হলো আমাদের বৃত্ত। বৃত্তের ব্যাস তার মানে মাঝ বরাবর অতিক্রমকারী রেখা, এটা হলো কেন্দ্র। এই টোটালটা হলো 10 মিটার। তার মানে ব্যাস যদি 10 মিটার হয় তাহলে ব্যাসার্ধ হলো 5 মিটার করে, 5 5 সব মিলে হলো 10 মিটার, তাই তো? এখন বলতেছে 1/4 মানে 1/4 এত অংশ, একটু বুঝো। তার মানে তিনি এখান থেকে যদি আমি গন্তব্যটা শুরু করি তাহলে 1/4 মানে কি? এইটা না? দেখো তো আমরা যদি এরকম 4টা ভাগে ভাগ করে দিই তাহলে 1/4 মানে এই এ থেকে এই বিতে যাওয়ার কথা বলা হচ্ছে। আমি ধরে নিলাম কেন্দ্র হলো ও। তার মানে এ থেকে বিতে যাইতে তার সরণ কত? তাহলে সরণ তো এরকম বাঁকা পথ হতে পারে না, সরল পথ হতে হবে। তাহলে এখান থেকে বি এবং এ যদি আমি যোগ করি তাহলে দেখো তো এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হলে ত্রিভুজ ও এ বি একটি সমকোণী ত্রিভুজ হয়েছে, তাই তো? আর বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো দিকে পরিধি পর্যন্ত দূরত্ব কত? সমান। তাহলে এটা যদি 5 মিটার হয় অবশ্যই এটাও 5 মিটার। তাহলে এ বি এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা শর্টকাটের কি লিখতে পারি? এ বি স্কোয়ার সমান কত? ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তার মানে কি হলো? এ বি সমান কি হয়? রুট ওভার ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। একটু খেয়াল করে দেখো তো ও এর মান কত? 5, এটাও 5। তাহলে 5-এর উপরে স্কোয়ার, তাহলে 5 5 25, এদিকেও 25, 25 25 কত? 50। তাহলে রুট 50-এর মান কত একটু দেখো তো? রুট 50। আচ্ছা,
কত বের করতে হবে? √50। তাহলে √50 এর ভ্যালু কত? 5.2, তার মানে 7.07। 7.07 কোথায় আছে? এই যে দেখো বি নাম্বার 7.07, এটা অ্যান্সার। খুব কঠিন লাগে? আশা করি কঠিন না। পরবর্তী প্রশ্নে যাই। অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? অতিক্রান্ত দূরত্ব কোন দিকের কথা তো উল্লেখ নাই, তাহলে কি হবে? সেটি দ্রুতি হবে। এই একই কথা যদি এভাবে বলতো যে নির্দিষ্ট দিকে, এটার আগে শুধু যদি নির্দিষ্ট দিক কথাটা উল্লেখ থাকতো, তাহলে কিন্তু তখন তাকে আমরা কি বলতাম? বেগ বলতাম। ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হার কে দ্রুতি বলে, কারণ দ্রুতিকে আমরা কি বলি? দ্রুতিকে আমরা প্রকাশ করি কি? ভি দিয়ে। ভি সমান কি? ডি/টি। ভি সমান ডি/টি, এটা হলো দ্রুতি। বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু বেগ সমান কি দেখো? ভি সমান এস/টি। এই এস মানে হলো সরণ, আর ডি মানে হলো দূরত্ব। ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নে যাই। 54 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? খুবই সহজ একটা প্রশ্ন। দেখো, 54 কিলোমিটার পার আওয়ার, এইটাকে যদি আমরা 1000 দ্বারা গুণ করি, তাহলে 54,000 মিটার পার আওয়ার হবে। আমাকে মিটার পার সেকেন্ডে আসতে হবে, তাহলে মিটার আমি পেয়েছি। তাহলে ঘন্টাকে যদি সেকেন্ডে প্রকাশ করতে হয় 54,000, তাহলে 54,000 মিটার, আর 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। কিন্তু মিনিট আসলে তো হবে না, আমাকে সেকেন্ডে প্রকাশ করতে হবে। তার মানে হিসাবটা কি? 54,000 মিটার, আর মিনিটকেও যদি সেকেন্ডে প্রকাশ করি, তাহলে 60 গুণন 60 সেকেন্ড। তার মানে বিষয়টা কি হলো? 54,000 মিটার ভাগ 3600 এত সেকেন্ড। কাটাকাটি করে দেখো, এটা 15 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে? 15 মিটার পার সেকেন্ড হবে। এখন প্রশ্ন হলো, স্যার আমরা কি এভাবেই বের করতে পারবো, নাকি আর কোনো সিস্টেম আছে? অবশ্যই এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা আসলে তো, এটা তো কোনো রকেট সায়েন্স না, এটা তোমরা নিজেরাও বুঝে বুঝে করতে পারবা। একটু আগে দেখো আমরা এখানে কি করছিলাম, যে এই 54 থেকে 54,000 পেয়েছি, তার মানে এটাকে 1000কে যদি 1 ঘন্টা মানে কত? 3600, তাহলে 3600 দিয়ে ভাগ করি, তাহলে কি মান পাই একটু বলো তো? দেখো তো, 1000 ভাগ 3600, 2.77, অথবা হ্যাঁ 2.77, মানে 0.277 বা 28 ধরতে পারি আমরা। এইটা দ্বারা গুণ করে দেখো তো, তাহলে আমাদের ছিল কত? 54। তাহলে 54 ইন্টু 0.278 কত হয়? 54 ইন্টু 0.0278, দেখো তো কত হয়? ও, 54 ইন্টু 0.278, দেখো কত হয়? এই যে 15.012। যেহেতু এই যে দশমিকের পরে একটু মান আছে, তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি কত? 15, কারণ এখানে তো পূর্ণ সংখ্যা দেওয়া আছে। ওকে, তাহলে অ্যান্সার হলো আমাদের 15। তাহলে এই শর্টকাটটা অ্যাপ্লাইও কিন্তু আমরা চাইলে করতে পারি, যে যত কিলোমিটার পার আওয়ার থাক না কেন, তার সাথে আমরা গুণ করব সবসময় এটা। যত কিলোমিটার আছে তার সাথে জাস্ট 0.278 গুণ করে দিলেই কি হবে? আমাদের মিটার পার সেকেন্ডে প্রকাশ করা
হয়ে যাবে। আশা করি সবাই বুঝেছো। এখন দেখো, একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে প্রথমে ছিল কত, 20 মিটার পার সেকেন্ড, সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ডে 4 হয়ে গেছে। তাহলে গাড়িটির ত্বরণ কত? খেয়াল করো, ত্বরণের কথা বলেছি। ওকে, তাহলে আমরা একটা সূত্র জানি, ত্বরণের সূত্র কি? এ সমান ভি মাইনাস ইউ বাই টি। দেখো তো এটার আদিবেগ কত? আদিবেগ ছিল হলো 20, আদিবেগ হলো ইউ, আর শেষ বেগ কত হলো 4। সময় লেগেছে কত? 4 সেকেন্ড। তার মানে বিষয়টা কি? -16/4, তার মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে -4 হলো আমাদের অ্যান্সার। ওকে, কিন্তু এখানে প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দিয়ে এখানে যদি ত্বরণের জায়গায় মন্দন চাইতো, মন্দন চাইলে, মন্দন কি নিজেই কিন্তু মাইনাস, তখন দেখো এই মাইনাস চিহ্ন কিন্তু আমরা তখন আর দিতে পারতাম না, তখন আমরা কিন্তু অ্যান্সার লিখতাম 4 মিটার পার সেকেন্ড। একটু প্রশ্ন বুঝে অ্যান্সারগুলো করবা, কারণ এমসিকিউ পরীক্ষায় হয় কি যে একদম জানা প্রশ্নগুলোই কিন্তু ভুল হয়। ঠিক আছে, এই ভুল যেন তোমাদের না হয়। ওকে, নেক্সট, কোনটি ত্বরণের মাত্রা? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। দেখো তো, ত্বরণ মানে কি? ত্বরণ সমান আমরা কি জানি? ভি মাইনাস ইউ বাই টি না? ত্বরণ হলো এ। তাহলে তাই যদি হয়, ভি আর ইউ এগুলো কি? এগুলো তো বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ। তাহলে আমরা উপরে লিখতে পারি বেগ, আর নিচে লিখতে পারি কি? সময়, তাই তো? তাহলে বেগ মানে আবার কি? বেগ মানে কি? দেখো তো, দূরত্ব বা সরণ বাই সময়, আর নিচে আছে সময়। তাহলে এই সময়ের নিচে কিন্তু মনে মনে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে দেখো, দূরত্বকে আমরা দৈর্ঘ্য বলতে পারি না? তাহলে দৈর্ঘ্য বাই সময়, আর এটাকে উল্টায় নিলে কি? 1 বাই সময়। তাহলে কি হলো? দৈর্ঘ্যের মাত্রা, একটু খেয়াল করো তো, দৈর্ঘ্যের ইংরেজি কি? লেন্থ। লেন্থ থেকে আমরা লিখতে পারি এল। সময় হলো দুইটা, সময়ের ইংরেজি টাইম, তাহলে দুইটা টি আছে, তাহলে টি ইন্টু টি। তার মানে কি হচ্ছে বলো তো? এল বাই টি স্কোয়ার। তাহলে এই একসাথে যদি লিখি এল টি, আর এই টি টুটা উপরে গেলে ইনভার্স হয়ে যাবে, তাহলে এল টি ইনভার্স 2। এটা হলো অ্যান্সার। মাত্রা কিন্তু পরীক্ষায় খুব আসে, একটা না একটা কিন্তু আসে। পরবর্তী প্রশ্নে যাই। একটি গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থা থেকে, একটু খেয়াল করি, স্থির অবস্থা, স্থির অবস্থা মানে কি? স্থির অবস্থা মানে হলো ইউ এর মান হচ্ছে 0 থেকে বেড়ে 90 কিলোমিটার আওয়ার হয়েছে। 90 কিলোমিটার আওয়ার, গাড়িটির ত্বরণ কত? 2 মিনিটে, 2 মিনিট ত্বরণের মান জিজ্ঞেস করছে। তাহলে ত্বরণের সূত্রটা কি বলতো? ভি মাইনাস ইউ বাই টি। খেয়াল করো, ভি এর মান কত? 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে 90 কিলোমিটার পার আওয়ার, একটু আগে শর্টকাট কি বলছিলাম? 90 ইন্টু 0.278, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। দেখি তো কত হয়? 90 ইন্টু 0.278, 25.02। তাহলে আমরা 25 ধরতে পারি, 25। তাহলে এটাকে লিখতে পারি কত? এটাকে লিখতে পারি আমরা 25 মিটার পার সেকেন্ড। ওকে, আর টি এর মান দেওয়া আছে দেখো 2 মিনিট। তাহলে 2 মিনিট মানে কত? 2 গুণ 60 এত সেকেন্ড, তার মানে 120 সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখবো কত? 25 মাইনাস ইউ এর মান কিন্তু স্থির মানে 0 বাই 120। তাহলে কত হয় দেখো তো? 120, সরি, 25 ভাগ 120 কত হয়? 0.2083, 0.2083 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার।
অপশন কোথায় আছে? এই যে 208। খুব কঠিন লাগে, বুঝতে পারলে কিন্তু কোনোটাই কঠিন না। এখন দেখো, সমত্বরণে চলন্ত বস্তুর বেগের গ্রাফ। সমত্বরণ যদি হয় সবসময় অ্যান্সার হবে এটা। একটা জিনিস মাথায় রাখবো আমরা, কোনো একটা গাড়ি এটা যদি বেগ বাই সময় থাকে, একটু খেয়াল করব, যখন এই যে জিরো বিন্দু থেকে সোজা উপরের দিকে উঠতে থাকবে এটাকে বলা হয় সমত্বরণ। এটাকে কি বলা হয়? সমত্বরণ। আবার যখন এই বেগের মানটা পরিবর্তন হয় না এটাকে বলা হয় সমবেগ। এটাকে বলা হয় সমবেগ। আবার যখন এই বেগ আবার আস্তে 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 কমতে কমতে একদম জিরো বিন্দুতে চলে আসে এটাকে বলা হয় সম বা সুষমও বলা যেতে পারে, সমমন্দন। এই বিষয়টা একটু মাথায় রাখলে এই জাতীয় প্রবলেম কিন্তু ভুল হবে না। ঠিক আছে? এখানে কি বলছে যে চলন্ত বস্তুর বেগ সময় গ্রাফ কোনটি? সমত্বরণে। সমত্বরণ যেহেতু বোঝাচ্ছে তার মানে সি হলো অ্যান্সার। ঠিক আছে? আর এটা কি সমমন্দনের ক্ষেত্রে, মানে একটা বেগ প্রাপ্ত হওয়ার পর যদি আস্তে আস্তে কমতে থাকে। ওকে, এখন দেখো, একটি গাড়ির বেগ 12 মিটার পার সেকেন্ড। গাড়িতে এত ত্বরণ না, এখানে মন্দন সৃষ্টি করা হয়েছে। তাহলে 4 সেকেন্ড পরে বেগ কত হবে? দেখো তো, ভি সমান কি? ইউ প্লাস এটি। এটা আমরা জানি যখন ত্বরণ বোঝাবে, কিন্তু এখানে বলে দিছে কি মন্দন। তাহলে আমরা এই সূত্রটাকে একটু মডিফাই করে লিখবো কি? ইউ মাইনাস এটি। ভি সমান ইউ মাইনাস এটি। এটা হলো ত্বরণ বোঝালে, আর এটি হলো মন্দন বোঝালে। যেহেতু আমার প্রশ্নে মন্দন আছে, তাহলে এখন দেখো তো, একটি গাড়ির বেগ ছিল 12, 4 সেকেন্ড পরে বেগ কত হবে? মানে ভি এর মান চাইছে, ভি সমান হট। এখন দেখো ইউ এর মান কত? তাহলে 12 মাইনাস এর মান হলো 2.5, সময় হলো 4 সেকেন্ড। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? 12 মাইনাস কত হয়? 10, তাহলে হলো 2 মিটার পার সেকেন্ড। এটা হলো অ্যান্সার। 2 কোথায় আছে দেখো তো, এই যে 2 মিটার পার সেকেন্ড। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। দেখো, কোন স্থির বস্তুতে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করলে কত সময় পর 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে? তার মানে এখানে কি সময়ের মান চাইছে। তাহলে সূত্রটা কি ছিল? এ সমান ভি মাইনাস ইউ বাই টি। যেহেতু টি এর মান চেয়েছে তাহলে টি সমান কি? ভি মাইনাস ইউ বাই এ। এখন দেখো ভি এর মান কত? স্থির বস্তু বলতেছে, তার মানে ইউ সমান 0। তার মানে এখানে লিখতে পারি ভি বাই এ। ভি এর মান কত? 20, আর ত্বরণ হলো 2, তার মানে অ্যান্সার হলো 10 সেকেন্ড। এই হলো 10 সেকেন্ড। দেখো, সিলেট বোর্ডে আসা প্রশ্ন কিন্তু এমনই সহজেই দেবে। অনেকগুলো প্রশ্ন থাকে সহজ, যেটা তুমি চাইলেই পারবা, কিন্তু এখানের ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি, কারণ অতিরিক্ত সহজ হলে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই এবং তখন কিন্তু ভুলগুলো করে থাকি। নেক্সট কি বলতেছে এখানে? 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড হারে কমতে থাকে। তাহলে থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করেছিল? ওকে, তাহলে এখানে সময়ের কথা উল্লেখ নাই। তাহলে একটু দেখো তো, 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি গাড়ি, তার মানে এটা হলো তার ইউ এর মান। বেগ 2 মিটার পার সেকেন্ড হারে, এইটা কিন্তু একটু ট্রিকি করে দিয়েছে, এইটা কিন্তু এর মান। তাহলে থেমে যাওয়ার আগে থেমে গেছে গাড়িটা, পরে থামছে, একটা বেগ প্রাপ্ত হওয়ার পর একটা নির্দিষ্ট সময় পরে থামছে, তার মানে এইটা হলো ভি এর মান কিন্তু 0। তাহলে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? দূরত্বের কথা বলছে, তার মানে এস এর মান আমাদের বের করতে হবে।
তাহলে দেখো ইউ এ ভি এস, এটা দিয়ে একটা সূত্র আছে না, যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে যেহেতু ভি এর মান 0, তাহলে আমরা লিখতে পারি যে 2as সমান মাইনাস ইউ স্কোয়ার, তাই তো? কমতেছে, বেগের মান যেহেতু কমছে, তার মানে এটা কি হবে, এর মানটা হবে মাইনাস। তাহলে আমরা কি লিখতে পারি, এস সমান কি হবে বলো, মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। এখন দেখো, তাহলে ইউ এর মান ছিল কত, তাহলে মাইনাস 20 হোল স্কোয়ার, আর 2 ইন্টু এর মান এখানে কিন্তু কমার কথা বলছে, তাহলে এই মানটা কিন্তু মাইনাস, তাহলে মাইনাস 2। তাহলে দেখো তো, এই মাইনাস মাইনাস কাটা গেলে উপরে থাকে হলো 400 আর নিচে হলো 4, তার মানে উত্তর কত, 100 মিটার। ওকে, 100 মিটার হলো অ্যান্সার। তাহলে এই প্রশ্নের ভিতরে একটু পেঁচিয়ে দিয়েছে কি, 2 মিটার পার সেকেন্ড হারে কমতে থাকে বলতেছে, তার মানে এখানে মন্দনের কথা বলা হয়েছে। মন্দনের মান কি, মাইনাস, আর এখানে যেহেতু সূত্র অনুযায়ী লিখলে কি হচ্ছে, মাইনাস ইউ স্কোয়ার, তাহলে এখানে মাইনাস মাইনাস কাটা যায়, যাওয়ার পরে রেজাল্ট আসে 100 মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো, একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে, স্থির অবস্থা যাত্রা শুরু করলে এর সরণ নির্ণয়ের জন্য কোন সমীকরণটি সঠিক? স্থির অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে কোনটা সঠিক? দেখো, তাহলে আমরা আবার আগের সূত্রটাই, ভি স্কোয়ার সমান কি, ই স্কোয়ার প্লাস 2as, এই তো। তাহলে ইউ এর মান যদি 0 হয়, কারণ স্থির অবস্থা মানে ইউ এর মান 0, তাহলে আমরা কি লিখতে পারি যে 2as সমান ভি স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো তো, সরণ নির্ণয় মানে এস এর মান নির্ণয়, তার মানে কি, ভি স্কোয়ার বাই 2a। দেখো তো এই রিলেশন কোথায় আছে, এই যে ভি স্কোয়ার বাই 2a। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাই। স্থির অবস্থান থেকে সমত্বরণে যে কোনো সময়ে বেগ বস্তুর অতিক্রান্ত দূরত্বের কি হবে? বেগ অতিক্রান্ত দূরত্বের কি হবে? দেখো তো, সূত্রটা কি, ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2as। আবারও যেহেতু স্থির অবস্থান বলছে, তার মানে ইউ এর মান 0, তাহলে ইউ এর মান যদি 0 হয়, তার মানে কি, এটা সমান 2as। ওকে, 2as যদি হয়, একটু দেখো তো, ভি সমান কি, √2as না, কিন্তু এ কি, সমত্বরণ যদি হয়, তাহলে ত্বরণের মানের তো পরিবর্তন হচ্ছে না, তাই না? তাহলে এই মানেরও তো আমার দরকার নাই। তাহলে হিসাব অনুযায়ী আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, যে ভি সমান, যদি আমরা ধ্রুবকটা চিন্তা করি, এ কে যদি ধ্রুবক চিন্তা করি, যে একটা নির্দিষ্ট মান, যেহেতু সমত্বরণ বোঝাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি যে ভি সমানুপাতিক √s। এটাই তো আমাদের রিলেশন, ভি সমানুপাতিক √s। তার মানে কি, বেগটা হবে দূরত্বের বা সরণের বর্গমূলের সমানুপাতিক। তাহলে অ্যান্সার কি হবে, বর্গমূলের সমানুপাতিক। ওকে, বেগের মান অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। কেন বর্গমূলের সমানুপাতিক হলো, এই এর কথা চিন্তা করো, এটাকে এখানে কি বলছিলাম, এটা এখানে আমরা অগ্রাহ্য করছি, বা 2a কে অগ্রাহ্য করছি, কেন, কারণ এখানে বলতেছে সমত্বরণ, ত্বরণের মানটার কোনো পরিবর্তন হয়, অর্থাৎ এটা একটা ধ্রুবক। তাহলে ধ্রুবক যদি হয়, তাহলে এখানে আমার কে কে থাকতেছে, এখানে কি থাকতেছে, ভি সমান √s থাকছে না। তার মানে এই যেহেতু ধ্রুবক নিয়েছি, তাহলে এই সমান চিহ্নটাকে আমরা যদি সমানুপাতিক চিহ্ন দিই, তাহলে লিখতে পারি ভি সমানুপাতিক √s। এই তো। পরের প্রশ্নে যাই। নিচের সরণ বাই সময় লেখচিত্রের সুষম ত্বরণে চলমান বস্তুর সরণ নির্দেশ করে কোনটি দ্বারা, মানে এই 4টা চিত্রের মধ্যে কোনটি দ্বারা সুষম ত্বরণে চলমান বস্তুর সরণ নির্দেশ করে? সুষম ত্বরণে চলমান বস্তু, সবসময় মনে রাখবো আমরা,
বস্তু যদি সুষম ত্বরণে চলে তাহলে এই যে পরাবৃত্ত আকার, মানে ছবিটা মূলত এরকম ছিল, ঠিক আছে, তো এটা না দিয়ে এখানে কেটে দেওয়া হয়েছে, অ্যান্সার হবে এ নাম্বার, ঠিক আছে। স্মরণবায় সময় লেখচিত্রের ক্ষেত্রে সুষম ত্বরণ বোঝাইলে পরাবৃত্তাকার হবে, এটা মাথায় রাখবা। এখানে কি বলছে, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল বস্তুর সময় যদি 4 গুণ হয় তাহলে সরণ কত গুণ হবে? সময় 4 গুণ হলে সরণ কত গুণ হবে? ঠিক আছে, সময় হলে সরণ কত গুণ হবে? আচ্ছা ঠিক আছে, একটু দেখো, এখানে আমরা একটা সূত্র জানি, এইচ সমান কি, ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার। কথাটা একটু বুঝি আগে, এইচ সমান ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার। স্থির অবস্থান বলতেছে, তার মানে ইউ এর মান যদি 0 হয় তাহলে এই সূত্রটাকে আমরা লিখতে পারি হাফ এইট স্কোয়ার। সুষম ত্বরণ, আগের প্রশ্নের মতো এর মানের কোনো পরিবর্তন যদি না হয় তাহলে এ এবং হাফকে যদি আমরা অগ্রাহ্য করি তাহলে আমরা কি লিখতে পারি এইচ সমান টি স্কোয়ার, বা যদি ধ্রুবক হিসেবেও চিন্তা করি তাহলে কি এরকম এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সময় 4 গুণ যদি হয় তাহলে সময়ের মান যদি এখানে 4 গুণ হয় তাহলে আমরা যদি হিসাব করি এইচ সমান মনে করো টি স্কোয়ার, তাহলে সময় হচ্ছে 4 গুণ, তাহলে 4 স্কোয়ার, তাহলে এর ভ্যালু কত? 16 না? তাহলে আমাদের সরণ হবে 16 গুণ, ঠিক আছে, সময় হবে 16 গুণ, সরণ হবে 16 গুণ। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কোনটি? এটা তো একদম মুখস্থ বিদ্যা, এটা আমরা মোটামুটি সবাই পারবো, যে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র হলো ভি সমানুপাতিক টি। অর্থাৎ পরন্ত কোনো বস্তু কি হবে, টি সময়ে তার বেগ অর্জন করবে যেটা, সেটা হবে ভি, ভি সমানুপাতিক টি, ঠিক আছে। পরন্ত বস্তুর সূত্রগুলো প্রদান করেন কে? এটা মুখস্থ বিদ্যা, আমরা সবাই জানি, বিজ্ঞানী গ্যালিলিও। পরন্ত বস্তুর জন্য নিচের কোনটি সঠিক? পরন্ত বস্তুর জন্য নিচের কোনটি সঠিক? দেখো, এইচ সমানুপাতিক টি, এইচ সমানুপাতিক টি, তাই তো? এইচ সমানুপাতিক টি কিভাবে হয় দেখি তো। দেখো, পরন্ত বস্তুর জন্য নিচের কোনটি সঠিক? তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি, যে এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এটা যদি হয় তাহলে এই বস্তুটার তো যে জায়গা থেকে পড়তেছে তাহলে সেইখানে তার আদিবেগ কত? 0। তাহলে আমরা হাফ জি টি স্কোয়ার লিখতে পারি। দেখো জি এর মান তো একটা ধ্রুবক, তাহলে আমরা কি লিখতে পারি, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এইটা হলো সঠিক, এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এই যে এটা, ঠিক আছে। নিচের কোনটি মুক্তভাবে পরন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে? মুক্তভাবে পরন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে, এই যে বেগ বাই সময় লেখচিত্র কেমন হবে? এটার মতো হবে। মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ সময়ের সাথে সাথে ক্রমশ বাড়তেই থাকবে, পড়ার আগ পর্যন্ত যত সময় পার হবে বেগ ক্রমাগত বাড়তে থাকবে। আচ্ছা, এখানে কি বলছে, বিনা বাধায় পরন্ত বস্তু 5 সেকেন্ডে যদি 50 মিটার পথ অতিক্রম করে তাহলে 72 মিটার পথ অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে? 5 সেকেন্ডে গেছে 50 মিটার, তার মানে এটাকে যদি আমি টি1 বলি তাহলে টি1 এ গেছে, মনে করো এটা এস, বিনা বাধায় পরন্ত বস্তু যেহেতু তাহলে এস না লিখে আমরা এইচ লিখতে পারি, এইচ1। আর 72 মিটার তার মানে এটা হলো এইচ2, এইচ2। তাহলে কত সেকেন্ড সময় লাগবে? তার মানে টি2 এর মান বের করতে হবে। দেখো তো আমরা একটা সূত্র জানি কিনা, যে এইচ সমানুপাতিক
টি স্কোয়ার। এখন এই সমানুপাতিকটা উঠিয়ে যদি আমরা সমান চিহ্ন দেই, তাহলে এইচ সমান, আমরা মনে করো যে একটা ধ্রুবক হলো কে, তাহলে কে ইন্টু টি স্কোয়ার লিখতে পারি। তার মানে বিষয়টা কি দাঁড়ায় যে এইচ বাই টি স্কোয়ার সমান কে। ওকে, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে আমি মানে পরন্ত বস্তুর যদি এই যে সময়ের কথা, সময়টা যদি আমরা ভাগ করে নিই, তাহলে মনে করো যে এই যে টি ওয়ান সময়ে এর স্কোয়ার কত হবে, উচ্চতার কত হবে, তখন এইচ ওয়ান হবে, এটার মান হলো কে। আবার উচ্চতা যদি নতুন একটা উচ্চতা এইচ টু হয়, তাহলে এবং সেই সময়ে টাইম যদি টি টু হয়, তাহলে এটার মানও কি কে, কারণ ধ্রুবকের মান কখনো পরিবর্তন হয় না। তাহলে এটা যদি 1 নাম্বার হয়, এটা যদি 2 নাম্বার হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে এইচ টু বাই টি টু হোল স্কোয়ার সমান এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এক পাশে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে দেখো তো কি হয়, যে এইচ টু বাই এইচ ওয়ান সমান টি টু হোল স্কোয়ার বাই টি ওয়ান হোল স্কোয়ার। এখন দেখো তো আমার মানগুলো এখানে বসাইলে কি হয়। মানগুলো যদি বসাই একটু দেখো, তাহলে এইচ টু এর মান কত, 72, এইচ ওয়ান এর মান কত, 50, তাহলে টি ওয়ান এর মান হলো 5, তাহলে 5 স্কোয়ার, এটা হলো 5 স্কোয়ার, মানে এ হলো 5 স্কোয়ার, তাহলে টি টু এ স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে রেজাল্টটা কি, তাহলে টি টু স্কোয়ার সমান কি হবে, এই দুইটার গুণ আর 50 দিয়ে ভাগ, তাই না? আচ্ছা একটু ক্লিয়ার করে লিখি, টি টু স্কোয়ার ইন্টু 50 সমান 5 স্কোয়ার মানে 25, 25 ইন্টু 72, তাহলে টি টু এর মান আসে √25 ইন্টু 72, আর নিচে কত 50, দেখি তো কত হয়, উপরে হলো 25 ইন্টু 72 আর নিচে হলো 50, কত হয় 6, তাহলে এটা রেজাল্ট হলো 6 সেকেন্ড। অ্যান্সার আছে 6 সেকেন্ড, এই তো 6 সেকেন্ড। তাহলে এই জাতীয় প্রবলেম দেখো কুমিল্লা বোর্ড, সেন্ট জোসেফ স্কুল, বরিশাল জেলা স্কুল, অনেকগুলো প্রতিষ্ঠানে এই প্রশ্নটা কিন্তু এসেছে, কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এইভাবে প্রবলেমটির সমাধান করতে পারি। ওকে, মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করলে ষষ্ঠ সেকেন্ডে বস্তুটি আর কত দূরত্ব অতিক্রম করবে। 5 সেকেন্ডে গেছে কতটুকু, 25 মিটার। দেখো তো আমরা একটু আগে এই সূত্রটা করলাম যে এইচ সমান, মনে করো ধ্রুবকের মান 1, তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি, এইচ সমান টি স্কোয়ার। তাহলে এইচ 1 ধরি, তাহলে টি 1 ধরলাম, তাহলে এইচ 2 সমান কত হওয়া উচিত, এটার স্কোয়ার, টি টু স্কোয়ার। তাহলে এখানে একটু বসায়, দেখো 5 সেকেন্ড বলতেছে, 5 সেকেন্ডে 25 মিটার গেছে, তার মানে এখানে যদি আমরা বসাই, এখানে হলো 25 সমান 5 সেকেন্ড মানে কি 5-এর উপর স্কোয়ার, দেখো তো মান দুইটা সেম কিনা। তাহলে এই লজিক অনুসারেও যদি আমরা চিন্তা করি, কোনো অঙ্কের ভেতর আমরা গেলাম না, তাহলে কি হয়, ষষ্ঠ সেকেন্ডে, তাহলে ষষ্ঠ সেকেন্ড মানে কি এইটা, তাহলে 6 স্কোয়ারের মানে কত 36, তাহলে 6 সেকেন্ডে যাচ্ছে সে 36, 5 সেকেন্ডে যাচ্ছে 25, আর 6 সেকেন্ডে যাচ্ছে 36, কিন্তু ষষ্ঠ সেকেন্ড মানে কি, ষষ্ঠ সেকেন্ড মানে 5 সেকেন্ড পার হওয়ার পরের সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ডে দূরত্ব, তার মানে কি 6 সেকেন্ডে যতটুকু গেছে তার ভেতর থেকে 5 সেকেন্ডে যাওয়ার পথটা বাদ দিলেই তো বের হয়ে গেল, তার মানে এখানটা হবে 36 মাইনাস 25, এত মিটার, তাহলে 11 মিটার হলো অ্যান্সার, এই হলো 11 মিটার। ঠিক আছে, আমরা গ নাম্বার বা ঘ নাম্বারে অনেক সময় এই ধরনের প্রবলেমগুলো করি, সেক্ষেত্রে পূর্ণাঙ্গ অঙ্ক ব্যবহার করে যে এইচ সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, তাই না?
যেহেতু এটা মুক্ত হয় পরন্ত বস্তু, তখন আমরা কি লিখি যে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এইভাবে কিন্তু হিসাব নিকাশ করে বের করে মাইনাস করে বের করি, কিন্তু আমরা সহজে কিন্তু এই জাস্ট এই রিলেশনটা দিয়ে আমরা এটা বের করে ফেলতে পারি, যেহেতু এমসিকিউ আমাদের এত টাইম নষ্ট করার সুযোগ নাই। ঠিক আছে, নেক্সট। 50 মিটার উচ্চতা থেকে বস্তুকে নিচে ফেলে দেওয়া হলে কত মিটার পার সেকেন্ড বেগে সেটি ভূমিকে আঘাত করবে? অনেকগুলো বোর্ডে কিন্তু এই প্রশ্নটা এসেছে। ঠিক আছে, দেখো এখানে কি পড়ন্ত বস্তু এত মিটার উচ্চতা, মানে এইচ এর মান, ভি এর মান আমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি জানি? ভি স্কোয়ার সমান, দেখো তো এরকম লেখা যায় না, ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে যেহেতু একটা উচ্চতা থেকে বস্তুটা পড়তেছে, তার মানে ইউ এর মান 0। তাহলে ইউ এর মান যদি 0 হয়, তাহলে এটা সমান আমরা 2gh লিখতে পারি। তাহলে আমার এখানে কিসের মান বের করতে হবে? ভি এর মান। তাহলে ভি সমান কি বলো তো? √2gh। দেখো তাহলে 2 ইন্টু জি এর মান মুখস্থ, এইচ এর মান হলো 50। তাহলে কত হলো? 100 আর 9, 9.8, 980। √980 কত হয়? 31.30। 31.30। তার মানে কি আমরা লিখতে পারি 31.3 ভি এর মান, তার মানে মিটার পার সেকেন্ড। এটা হলো অ্যান্সার। খুব কঠিন। দেখো 144 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এটার মান আগে বের করে নিই। একটি বলকে খাড়া উপরের দিকে ছোড়া হলে বলটা কত উপরে উঠবে? কত উপরে উঠবে একটা সূত্র আছে, আমরা জানি সর্বোচ্চ উচ্চতা মানে কি? ইউ স্কোয়ার বাই 2g। এখন অনেকে বলতে পারো স্যার এই সূত্র কোথায় থেকে পাইলেন? তাদের জন্য বলছি, দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, ঠিক কিনা? আচ্ছা, তাই যদি হয় এটা মুছে দিয়ে আগে সূত্রটা প্রমাণ করে নিই। দেখো তাহলে নিক্ষিপ্ত বস্তু যদি এটা হয়, আর আমরা জানি যে একটা বস্তুকে এরকম নিচ থেকে যদি উপরের দিকে আমরা নিক্ষিপ্ত করি, তাহলে একটা বস্তু একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে এই বস্তুর বেগ কিন্তু 0 হবে। 0 হয়ে যাওয়া মানে বস্তুটা থেমে যাবে, যে আবার আস্তে 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 পড়তে থাকবে। এই তো বিষয়টা। তার মানে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ থাকে 0। ঠিক আছে, তাহলে যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি, দেখো তো ইউ স্কোয়ার মাইনাস 2gh সমান 0। তার মানে বিষয়টা কি? ইউ স্কোয়ার সমান কি? 2gh। তাহলে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি যে 2gh সমান ইউ স্কোয়ার, তার মানে এইচ সমান কি বলো তো? ইউ স্কোয়ার বাই 2g। এই তো, এখন আমরা হিসাব করে দিই। তাহলে 144 কিলোমিটার, মানে এখানে যদি আমরা ইউ এর মানটা বের করতে চাই, তাহলে নিয়মটা কি বলছিলাম? 144 ইন্টু 0.278। তাহলে ডিরেক্ট মিটার পার সেকেন্ড আমরা পেয়ে যাব। কত হয়? 144 ইন্টু 0.2078, 20 কি 278, 40 পয়েন্ট সামথিং। তার মানে আমরা 40 ধরবো, এটা সমান ধরবো 40 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হিসাব করো, 40 হোল স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। তাহলে 4 4 16, 1600, 16 থেকে 1 18 19, 19.6। তার মানে ভাগ করব 1600 ভাগ 19.6, 81.63। দেখো তো 81.63 মিটার ইজ অ্যান্সার। ওকে, সূত্র জানলে ফিজিক্সের আসলে কোনো প্রশ্নই কঠিন না। দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগ কত গুণ হবে?
4 গুণ দূরত্বে বেগ কত গুণ হবে? তাহলে আমরা বেগের সাথে উচ্চতা বা দূরত্বের একটা রিলেশন আছে, যেহেতু এটা বিনা বাধায় পড়ন্ত বস্তু, তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি বলো তো? ভি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2gh। যেহেতু এটা স্থির অবস্থান, তার মানে ইউ এর মান যদি 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার সমান কত বলো? 2gh। একটু খেয়াল করো, জি, 2g, জি কি একটা ধ্রুবক, রিলেশনটা কি হয়? তাহলে ভি যদি ধ্রুবক হয় থাকে, জি যদি আমাদের ধ্রুবক হয়, তাহলে এটুকু যদি বাদ দিই, তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক কি এইচ। এই তো, তার মানে এখানে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে বলতে পারি, অথবা ভি সমানুপাতিক রুট ওভার এইচ, এটাও বলতে পারি। একই তো কথা, তাই না? দেখো, অনেকে আবার বুঝতে না পারে, আমি একটু ক্লিয়ার করে দিই যে ভি স্কোয়ার সমান যদি 2gh হয়, আমি এখানে ধরে নিলাম যে এটা হলো ধ্রুবক, তার মানে বিষয়টা কি? ভি স্কোয়ার সমান এইচ, তাহলে ভি সমান কি? রুট ওভার এইচ। এই দুইটা তো একই কথা, একই কথা, তাই না? এখন দেখো, বলতেছে আমার 4 গুণ দূরত্বে, দূরত্ব কত গুণ? 4 গুণ। তাহলে এইখানে যদি আমি 4 বসাই, এই যে এইখানে আমি ধরে নিলাম সূত্রটা এরকম যে ভি সমান, কারণ ধরে নিলাম ধ্রুবকের মান 1, ওকে? তাহলে এইচ এর মান যদি আমার 4 হয়, এই যে এইচ এর মান যদি এরকম 4 হয়, তাহলে রুট 4 এর মান কত? 2 না? তাহলে বেগের মান কত হবে? 2 হবে। বেগের মান হবে 2। এই 2 হলো অ্যান্সার। ওকে, নেক্সট 96 নাম্বার কি বলছে? পর্যায়বৃত্ত গতির উদাহরণ কি? পর্যায়বৃত্ত গতির উদাহরণ কি? পানির তরঙ্গ, অবশ্যই একই সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। মানে হার্টবিটটা তো এরকম, অবশ্যই এটা পর্যায়বৃত্ত গতি। ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি দেখো তো, এই 12টার ঘর যদি আমি চিন্তা করি, তাহলে প্রতি মানে যদি মিনিটের কাঁটাটা কি হয়? প্রতি 60 মিনিট পর পর 12টার ঘরকে অতিক্রম করে, তাহলে একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। তার মানে 3টা অপশনই সঠিক। নেক্সট, এক ব্যক্তি এ হতে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পরে বি হয়ে সিতে পৌঁছায়, তার সরণ 3 মিটার। বিষয়টা কেমন একটু দেখো, কি বলছে? এ হতে যাত্রা শুরু করে, মানে এইখান থেকে যাত্রা শুরু করছে, 5 সেকেন্ড পর বি হয়ে সিতে পৌঁছাইছে, বি হয়ে সিতে পৌঁছাইছে, তাহলে তার সরণ হলো 3 মিটার। 90 ডিগ্রি দেওয়া আছে, এর মান 90 ডিগ্রি। তার মানে কত? এখানে বিষয়টা একটু খেয়াল করো তো। এখানে মনে একটা অপশন বাদ আছে, এখানে হবে 4 মিটার, ঠিক আছে? এখানে 4 মিটার হবে, এই অপশনটা এখানে বাদ আছে। আচ্ছা, তাহলে সরণ বের করব কিভাবে? সরণটা কতটুকু? তাহলে এখান থেকে যাত্রা শুরু করে বিতে গেছে, এরপরে গেছে সিতে, তার মানে এইটার যে দূরত্ব, অর্থাৎ এসি এর মানটাই হলো আমার সরণ, তাই তো? তাহলে সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? এসি, দেখো তো সূত্র কি বলে? এসি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা সমান কি? অতিভুজ বা বিসি স্কোয়ার। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? যে এসি সমান আমি লিখতে পারি রুট ওভার বিসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তার মানে 25 মাইনাস 16, তার মানে √9 এর মান হলো 3 এত মিটার। তার মানে সরণ 3 মিটার, এটা ঠিক।
2 নাম্বার বলছে দ্রুতি হলো 1.8 মিটার। একটু খেয়াল করে দেখো তো, দ্রুতি 2 নাম্বার, দ্রুতি বের করি কেমনে? দ্রুতি হলো দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 4 + 5, তাহলে 4 + 5, আর সময় হলো 5 সেকেন্ড, তার মানে 9/5, তার মানে 1.8 মিটার পার সেকেন্ড। এটা হলো দ্রুতি, এটাও কারেক্ট। বেগ 5 মিটার পার সেকেন্ড, বেগ 5 মিটার পার সেকেন্ড, তাহলে বেগ কত? বেগ কত? বেগ মানে কি বলছিলাম দেখো তো, ভি সমান কি s/t। এস মানে হলো সরণ, সরণ কত? সরণ হলো আমাদের 3 মিটার, তাহলে 3/5, তার মানে 0.6 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের বেগ, কিন্তু এখানে বেগ দেওয়া আছে কত? 5, তার মানে এই তথ্যটা ভুল। তাহলে 1 আর 2 হলো সঠিক অ্যান্সার। এটা অ্যান্সার। এই তো। পরের প্রশ্ন দেখো, একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠের পরিধি বরাবর পরিধির 3/4 অংশ ভ্রমণ করে। তাহলে এইখান থেকে যদি আমি যাত্রাটা শুরু করি, তাহলে 3/4 মানে এইখান থেকে তিনি যাত্রা এরকম শুরু করে 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 এই বিন্দু পর্যন্ত আসছে 3/4। ওকে, ব্যাসার্ধ দেওয়া আছে 20 মিটার, তার মানে কি এই ব্যাসার্ধটাও 20 মিটার। তাহলে ছেলেটির সরণ কত? তাহলে সরণ কত হবে? সরণ যদি এখানে দেখো সংক্ষিপ্ত দূরত্ব কি এডি, তাহলে এডি স্কোয়ার সমান কি ও এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, তার মানে শুধু এডি সমান হলো √, ও এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, তার মানে 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাহলে 20 কত? 400, 400, 800, তাহলে √800 মান কত? এটাই অ্যান্সার, √800, √28.28, তার মানে 28.28। এত সরণ বলছে, সরণ, সরণ মানে মিটার। 28.28 আছে, এই যে এটা অ্যান্সার। বুঝতে পারছো? নেক্সট। ওকে, এই প্রশ্নটি দেখো, যে ওই আগের প্রশ্নটা এখন বলতেছে যে উদ্দীপকের ঘটনাটিতে বেগ নির্দেশ করে। তাহলে এখানে কি হয়েছিল বলো তো? এইটা এখান থেকে যাত্রা শুরু করে এই অবস্থানে আসছে, এ থেকে ডিতে, তাহলে নির্দিষ্ট দিকে একটা তার কি আমরা সরণ বের করছি, তার মানে এখানে অবশ্যই বেগ নির্দেশ করে, যেহেতু একটা নির্দিষ্ট দিক আছে, তাই না? তাহলে বেগ নির্দেশ করে। এরপরে কি বলছে? যে দ্রুতি নির্দেশ করে। এখানে কি দ্রুতির কথা তো এখানে কোনো ঘটনা উল্লেখ করে নাই। দ্রুতির কথা 20 মিটার ব্যাসার্ধের কথা বলছে, পরিধি বরাবর 3/4 অংশ, মানে 4/3 অংশ ভ্রমণ করে। এখানে দ্রুতির কথা মেনশন করা নাই। পর্যাবৃত্ত গতি নির্দেশ করে, তাহলে অবশ্যই যেহেতু একটা বৃত্তাকার পথ ঘুরতেছে, তাহলে অবশ্যই নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। তার মানে অ্যান্সার 1 ও 3। এখানে দেখো, প্রথম 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। প্রথম 6 সেকেন্ড, এখানে কি হয়েছে? এখান থেকে যাত্রা শুরু করছে, এটা হলো সময়, তার মানে 5 সেকেন্ড, আর এটা হলো 10 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল। তাহলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? u+v/2 × t। তাহলে ইউ এর মান কত? 0। 5 সেকেন্ড পরে বেগ কত হয়েছে দেখো তো, কত? 10, 10/2 × 5 সেকেন্ড, তাহলে এখানে কত হলো? 5 5 × 5 মানে 25 মিটার। তাহলে পরবর্তী আমরা 6 সেকেন্ডের যেহেতু বের করতে বলছে, খেয়াল করো পরের 5 সেকেন্ড গাড়িটা সমবেগে ছিল, সমবেগে, কিন্তু আমার 1 সেকেন্ডে হিসাব করতে বলতেছে। তাহলে পরবর্তী 1 সেকেন্ডে
অতিক্রান্ত দূরত্ব কত? এস সমান ভিটি, এটা S2 লিখে এটা হলো S1 ধরি, তাহলে এস সমান হলো ভিটি। তাহলে ভি এর মান 10, 1 সেকেন্ড চলছে, তাহলে এটাও 10। তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হলো? 25 প্লাস 10, তার মানে কত? 35 মিটার। এটাই তো আনসার। এরপরে কি বলছে দেখো, উদ্দীপকের গাড়িটির ক্ষেত্রে বিসি অংশে সুষম বেগ, বিসিতে সুষম বেগ, সমবেগ, অবশ্যই এই কথাটা কারেক্ট। সুষম বেগে চলতেছে, এই যে বি থেকে সি পর্যন্ত অবশ্যই একই বেগে চলতেছে। তারপরে কি, সিডি অংশে সুষম ত্বরণে চলতেছে, সিডি অংশ সুষম ত্বরণ, সিডি অবশ্যই খাড়া উপরের দিকে গেলে এটাকে আমরা জানি সুষম ত্বরণ, তাহলে এটাও কারেক্ট। এবি অংশের চেয়ে সিডি অংশের ত্বরণ বেশি, তার মানে ত্বরণের মান বের করতে হবে। দেখি তো এবি অংশে কি হয়। এবি অংশে ত্বরণের মান এর সমান ভি মাইনাস ইউ বাই টি। একটু খেয়াল করো, ভি এর মান হয়েছে লাস্ট বেগ 10, আর ইউ এর মান তো 0 বিন্দু থেকে গেছে, তাহলে 0 আমি হিসাব করলাম না, আর সময় লাগছে 5 সেকেন্ড, তার মানে এখানে হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো এখানে বলতে সিডি অংশে কি হয়েছে দেখি। সিডি অংশে কি হয়েছে, এখানে 10 থেকে 20 সেকেন্ড, তার মানে সময় লাগছে আমাদের 10 সেকেন্ড, তাহলে এখানে এ মানে ভি মাইনাস ইউ বাই টি। দেখো ভি এর মান হলো শেষ বেগ 20, আর ইউ এর মান হলো 10, আর সময় লাগছে কয় সেকেন্ড? 10 সেকেন্ড, তার মানে 10/10 সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সিডি অংশের ত্বরণ হলো 1, আর এবি অংশের ত্বরণ হলো 2, কিন্তু এখানে বলছে এবি অংশের চেয়ে সিডি অংশের ত্বরণ বেশি হয়েছে কি না কম হয়েছে? অবশ্যই এখানে কম হয়েছে, তার মানে এই কথাটা ভুল, তার মানে 1 ও 2 হলো সঠিক। ওকে, নেক্সট। 10 কেজি ভরের একটি বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি 10 সেকেন্ড পর ভূমিতে পড়লো। ওকে, নিক্ষেপণের সময় বেগ ছিল 49 মিটার পার সেকেন্ড, 49 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে এখানে আমাদের ইউ এর মান বের করে দেখতে হবে। শোনো, একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে টি সমান ইউ বাই 2g, ইউ বাই 2g নয়, খালি জি, সরি, টি সমান 2u বাই জি। ঠিক আছে, টি সমান 2u বাই জি। তাহলে এখানে একটু হিসাব করে দেখো, এখান থেকে যদি আমরা 2u এর মান বের করি তাহলে কি হবে? টিজি, তাহলে ইউ এর মান কত? টিজি বাই 2। একটু মান বের করে দেখো তো, টি এর মান কত? টি এর মান কত? 10 সেকেন্ড। ফ্লাইং টাইম নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মানে কতক্ষণ বস্তুটা শূন্যে ভাসবে, এটা বের করার সূত্র হলো এটা। এই সূত্রটা কিন্তু মনে রাখবা। ওকে, তাহলে এখানে টি এর মান হলো 10, টি এর মান 10, জি এর মান 9.8/2, তাহলে 98/2, তার মানে 49 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে কত বলছে? 49, তার মানে এই কথাটা সঠিক। সর্বোচ্চ উচ্চতার সূত্র একটু আগে বলেছিলাম, এইচ সমান কি? এইচ সমান হলো ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ইউ এর মান যদি আমার 49 হয়, তাহলে 49 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8, তার মানে হিসাবটা কেমন? উপরে হলো 49 ইন্টু 49,
আর নিচে হলো 19.6, 122.5, 122.5 মিটার। এখানে কত? 122.5 মিটার। তার মানে এটাও সঠিক। সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি 100 জুল অর্জন করবে। আচ্ছা, বিভব শক্তির সূত্রটা কি? বিভব শক্তি ইপি সমান আমরা জানি এম জি এইচ। দেখো, এম হলো এখানে 10 গ্রাম, তার মানে 10 গ্রামকে কেজিতে প্রকাশ করব আমরা। তাহলে 10 গ্রামকে কেজি, তাহলে 10 ভাগ 1000, তাহলে কত হয়? 0.01। তাহলে 0.01 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা আমরা তো বের করে ফেলছি 122.5, কত হয় তাহলে? এটার সাথে গুণ দেব 9.8 ইন্টু 122.5, কত হয়? 12.005, 12.005 এত জুল। কিন্তু আমার এখানে অপশনে বলতেছে 100 জুল, তার মানে এই কথাটা ভুল। ওকে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 51। এই তো প্রশ্ন, আর কি আছে? একই প্রশ্ন, বস্তুটি নিক্ষিপ্ত বেগের সাপেক্ষে কেমন বেগে ভূমিতে আঘাত করবে? নিক্ষিপ্ত বেগ কত ছিল? নিক্ষিপ্ত বেগ কত ছিল? নিক্ষিপ্ত বেগ কত ছিল বলো? নিক্ষিপ্ত বেগ ছিল কত? নিক্ষিপ্ত বেগ ছিল 49। তাহলে কি হবে? যে বেগে উপরে নিক্ষেপ করা হয়েছে সেই একই বেগে সেটা আবার নিচের দিকে পড়বে। ঠিক আছে? নিক্ষিপ্ত বেগ যা পড়ার সময় সেই একই বেগে নিচে পড়বে। আচ্ছা, এখন বলতেছে 75 মিটার উঁচু দালান থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো, তাহলে বস্তুটি ভূমিতে কত বেগে আঘাত করবে? উঁচু থেকে 75 মিটার উঁচু, আচ্ছা, ভূমিতে আঘাত করে কত বেগে পড়বে? তার মানে সূত্র কি? ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2gh। ওকে, তাহলে ইউ এর মান যেহেতু 0, তাহলে ভি স্কোয়ার সমান 2gh, তাহলে ভি এর মান কি হবে? √2gh। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান হলো 75। দেখো তো কত হয়? তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 75, তাহলে কত? 38.34, 38.34 মিটার পার সেকেন্ড। এটা অ্যান্সার। এই তো, আর কি আছে? একই প্রশ্ন বলছে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? তাহলে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু ইউ এর মান 0, তাহলে আমরা কি লিখতে পারি? হাফ জিটি স্কোয়ার সমান এইচ। ওকে, তাহলে জিটি স্কোয়ার সমান আমরা লিখতে পারি 2h। তাহলে টি সমান কি লেখা যায়? 2h বাই জি। দেখো তো, 150 ভাগ 9.8, 150 আর নিচে হলো 9.8, 3.91, 3.91 সেকেন্ড আছে। এই যে 3.91 সেকেন্ড। এই তো, এই হলো আমাদের দ্বিতীয় অধ্যায়ের মোটামুটি প্রায় কত 50টার উপরে এমসিকিউ আমরা সমাধান করলাম। আশা করি এইগুলো যদি তোমরা বুঝে বুঝে শেষ করতে পারো, তাহলে মোটামুটি আমরা আশা করতে পারি পরীক্ষাতে আমরা সবগুলোই কমন পেতে পারি।
বা এই রিলেটেড প্রশ্নই পরীক্ষায় সাধারণত দেওয়া হয়। তাহলে পরের ক্লাসে তোমাদের স্বাগতম জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।